আজ আমাদের একটি বিশেষ অনুষ্ঠান রবীন্দ্রনাথের দাসের দেশ গীতিনাট্য আমরা বাণীকণ্ঠের সভ্য মিলে শুরু করতে যাচ্ছি। বাণীকণ্ঠ সম্পর্কে যে অপশ্রুতি আছে সেটা হচ্ছে বাণীকণ্ঠ কখনোই রবীন্দ্রনাথ থেকে বেরোতে পারবে না। বাণীকণ্ঠ কখনো তার নিজের কার্যালয় বা নিজের বাড়ি থেকে বাইরে বেরোতে পারবে না। দু একবার চেষ্টা করেছিল বটে, কিন্তু শ্রোতৃ সাধারণের দ্বারা খুব বেশি আদৃত হয়নি, বরং কিছুটা প্রত্যাখ্যাতই হয়েছে। এইটা নিয়ে যে কম ভাবনা ভেবেছি তা নয়, দীর্ঘকাল ধরে ভেবে চলেছি কি করে বাণীকণ্ঠকে জনসমাজে পৌঁছে দেওয়া যায় বা জনসমাজের দ্বারা বাণীকণ্ঠকে আদৃত হবার উপায়টুকু খোঁজবার অনেক চেষ্টাও হয়েছে। আবার নিজেদের যে ভালোবাসার জগৎ এবং সংস্কৃতি সম্পর্কে আমাদের যে ধারণা, সেইখান থেকে বেরোতে অনেকেই চাননি। অনেকে মনে করেছেন যে আমরা এই গান, এই রীতিতে, এই সংস্কৃতি, এই প্রচলিত ধারণাতে আমরা করে যেতে চাই। তাতে যদি শ্রোতা একজনও না থাকে এবং আমরা নিজেরাই যদি শ্রোতা হই, তাতেও আমাদের আপত্তি নেই। অর্থাৎ একটা নির্দিষ্ট সংস্কৃতির কথা অবশেষে বাণীকণ্ঠ ভাবতে পেরেছি। একেবারে শুরুতে যেটা ছিল যে বাণীকণ্ঠ মনে করেছিল যে জনসাধারণের কাছে পৌঁছতে হবে এবং আমাদের আবার কিছু দায়বদ্ধতা আছে, যেমন আমাদের নিয়মানুবর্তী হতে হবে, সময় আনুবর্তী হতে হবে। আমরা শুধু বিনোদনের জন্য সঙ্গীত পরিবেশন করব না, আমাদের লক্ষ্য থাকবে কোনো একটা জায়গায় উন্নীত হতে। সেই জায়গাটি আমাদের কাছে খুব স্পষ্ট না হলেও একটা লক্ষ্যমাত্রা আমরা স্থির রেখেছিলাম যে আমরা ক্রমশ অনুশীলনের মাধ্যমে নিজেদেরকে একটু মার্জিত এবং পরিশীলিত করবার চেষ্টা করব। কিন্তু সময় যত যাচ্ছে তত আমাদের কণ্ঠ আমাদের সবর্ষে থাকছে না। আমরা কিছুটা বলবো কেন, অনেকটাই আমরা ধীরে ধীরে সরে যাচ্ছি নিজেদের জায়গা থেকে। আগে যেমন ভালো গাইতে পারতাম আমরা বলে শুনেছি, ততটা ভালো এখনো গাইতে পারি না। তার নানান কারণ আছে, নানান ব্যবহারিক কারণ যেমন রয়েছে, তেমনি নানান আমাদের ভেতরকার মনেরও একটা ব্যাপার রয়েছে। কাজে মাঝে মাঝে মনে হচ্ছে কেন আর এসব নিয়ে টানাটানি করা, এত গান গাওয়া, এত তবলা হয়ে গেল, এত কি করে কি বা হবে। এইটা এই যে পাশাপাশি সমান্তরাল ভাবে এই ভাবনাটাও যে আমাদের মনের মধ্যে আসেনি তা নয়, যে কি হবে, কি লাভ আছে আর গান গিয়ে। কিন্তু কোথায় যেন মনে হয়েছে যত কষ্টই হোক, যত আমাদের বিপক্ষের সমস্ত ভোটগুলো যাক না কেন, আমাদের যেন গান গাইবার একটা দায় আছে, আমাদের যেন একটা দায়বদ্ধতা আছে যে আমাদের কিছু বলতে হবে, কিছু চর্চা করতে হবে, জীবন স্মৃতি থেকে পাঠ করতে হবে, মেঘনাথবধ কাব্য থেকে পাঠ করতে হবে, কপালকুণ্ডলার পাঠগুলো বাকি আছে, কিংবা দুর্গেশ নন্দিনীর পাঠ আমরা শুরু করি। এই সমস্ত নানান রকমের ভাবনা আমাদের যখন পেয়ে বসে, তখন বসতে হয়, গান গাইতে হয়। দুজন থাকলে দুজন, চারজন থাকলে চারজন, আর যদি জনদশের উপস্থিত হতে পারে তো কথাই না। যাই হোক, বাণীকণ্ঠের মূল্যায়ন করা সেটা পরে হবে, সেটা আমরাই করব। আর আমাদের মধ্যে যারা বরিষ্ঠ যারা আছেন, যারা এসেছেন, দুলালবাবু আছেন, রঞ্জিতদা আছেন, এরা করবেন। আবার আমাদের মধ্যে সুভ্রাতিও আছে, সুভ্রাতি আমাদের সিনিয়র, তিনিও আমাদের এই সমস্ত মূল্যায়নগুলো তার দায়িত্বে আছে, তিনি দায়িত্ব অবশ্যই পালন করবেন। কিন্তু এটাকে চালাতে হবে, এই প্রতিজ্ঞা খুব নীরবে আমাদের মধ্যে যেন থাকে। খুব চিৎকার করে বলার দরকার নেই যে আমরা শপথাবদ্ধ হলাম, আমরা একেবারে দৃঢ় পদক্ষেপে এগোবো, এরকম কোনো জোর করে বলবার কিছু নেই। ভেতরে থাকা আমাদের প্রতিজ্ঞাটা যে আমরা এটাকে চালিয়ে নিয়ে যাবো, এই হচ্ছে কথা। আর সব কথা শেষ কথা হচ্ছে যে তাসের দেশ সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। রবীন্দ্রনাথ জীর্ণ সংস্কারগুলোকে ভেঙে চুরে নতুন যুগের আহ্বান করেছেন। এটা এক ধরনের রেশ না। আর যা কিছু মলিন, যা কিছু যন্ত্রবৎ, সেখান থেকে বেরিয়ে এসে একটা স্বতঃস্ফূর্ততার দিকে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা তিনি বলেছেন। এবং তিনি সেইভাবে নিজের গান, নিজের নাটক, নিজের ছোট গল্প, নিজের গীতিনাট্য রচনা করে গেছেন। আমরা চেষ্টা করবো আজকে তাসের দেশটাকে একটু বলা দরকার যে তাসের দেশ কিন্তু একটা বৈপ্লবিক ইঙ্গিত, একটা বৈপ্লবিক সূচনা, যেটা যে কারণে রবীন্দ্রনাথ এই তাসের দেশ এই গীতিনাট্যটা নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেছে।